বিয়ে বাড়িতে গরুর মাংস রান্না কিন্তু অনেক টেস্ট হয়। এর কারণটা কি জানেন? বিয়ে বাড়িতে পুরো একটা গরু একবার রান্না করা হয়। কখনো নেহারি খেয়ে দেখেছেন? বা মাথার অংশ? ওগুলোর কিন্তু স্বাদটা কিন্তু মাংসের থেকে আলাদা হয়। যখন একটা গরুর সমস্ত অংশ একবারে রান্না করা হয়, তার স্বাদটা তো অনেক বেশি হবেই। কারণ বিয়ে বাড়ির স্বাদ পেতে গেলে তো এক গরু একবারে রান্না করা সম্ভব না। অল্প মাংস কিভাবে রান্না করলে বিয়ে বাড়ির মতো স্বাদ পাওয়া যেতে পারে, আমি সেটাই আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে মরিচ, তারপরে আদা রসুন আর জিরা বাটা 2 চামচ করে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে যে যে প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি সবগুলোই ফলো করার চেষ্টা করবেন। এখানে গুঁড়া মশলা না দিয়ে বাটা মশলা দিয়ে এভাবে মাখিয়ে নিলে তরকারি কালারটা অনেক বেশি ভালো আসে। এটা চাইলে তেলের ভেতরে ভেজে নেওয়া যেত, কিন্তু এটা মাখিয়ে নিয়ে তারপরে তেলের ভেতরে ভাজলে এর ফ্লেভারটা আর কালারটা অনেক বেশি সুন্দর আসে। এ পর্যায়ে ভাজা ভাজা করে নিলেই হবে, মানে সামান্য একটু স্বচ্ছ হয়ে আসলেই পেঁয়াজটা এর ভেতরে আমি পানি দিয়ে দেবো। একদম ভাজা ভাজা করে নিতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া। এখানে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করলাম পানি দেওয়ার পরে। এরপর আমি ব্যবহার করছি একটা স্পেশাল মশলা। এই মশলাটা কিন্তু আপনাদের ব্যবহার করতেই হবে, তাছাড়া কিন্তু সেই স্বাদটা পাবেন না। এই মশলাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা কালার এসে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আচ্ছা চলুন আপনাদের এই মশলাটা বানানো দেখিয়ে দিই। 4টা এলাচ, একটা দারুচিনি, তারপরে জয়ত্রী দিয়ে দিয়েছি 2 টুকরো করে একটু শুধু, তারপরে দিয়েছি মেথি, লবঙ্গ, গোলমরিচ আর কালো সরিষা। আর দিয়েছি কালো যে এলাচ আছে তার ভন্তেকার বিচিটা দিয়ে দিয়েছি। আর এখানে স্টার যে মশলাটা আছে সেই মশলার মাত্র একটা অংশ দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি, তো সেক্ষেত্রে এই মশলাটা আমি দিয়েছি। আপনারা আপনাদের মশলার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আচ্ছা, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার ভেতর নাড়াচাড়া করে আমি ঢাকনাটা আটকে দেবো। তবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাবেন যে পানিটা বের হয়ে এসেছে। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দেবেন, যাতে করে পানিটা তাড়াতাড়ি না শুকায় আর মাংসের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো চলে যায়। আমরা কিন্তু এ পর্যায়ে মাংস কষানোর জন্য আর এক্সট্রা ভাবে কোনো পানি ব্যবহার করব না। এই পানিতে কিন্তু মশলাটা আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, যখন উপরে একটু সামান্য তেল ভেসে উঠবে, এ পর্যায়ে আপনারা আলু আর রসুনগুলো দিয়ে দেবেন। এ পর্যায়ে দিলে আলু আর রসুনগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয় আর আলুগুলো গলে যায় না, একদম গোটা গোটা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিয়েছি। আমি আপনাদের খুব ভালো করে দেখাই, যখন নিচে এরকম তেল জমতে থাকবে বা শুধুমাত্র তেল থাকবে আর বাদবাকি মশলা গায়ে লেগে যাবে, এই পর্যায়ে আপনারা এর ভেতরে গরম পানি ঢেলে দেবেন। এখানে অবশ্যই আপনারা গরম পানি দেবেন। গরুর মাংসে এরকম ভাবে ঠান্ডা পানি দিতে হয় না, তাহলে স্বাদটা কমে যায়। গরম পানি দিয়ে দিবেন। আমি এখানে যে গরম পানিটা দিয়েছি সেটা একটু কম হয়েছে, তো আমি আবার একটু পানি এখানে দিয়ে দেব। এখানে পানি দেওয়ার পরে চুলার আঁচটা একদম হাই হিটে দেবেন। দেওয়ার পরে বলকটা তুলে নেবেন। দেখতে পাচ্ছেন বলকটা উঠে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, মানে একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। একটু পর পর ঢাকনা তুলবেন আর নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে ধরে না যায়। এভাবে করতে থাকবেন, দেখতে পাবেন এই ঝোলটা সুন্দর গাঢ় হয়ে এসেছে। আমি আপনাদের ভালো করে তুলে দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই পানি আছে, তারপরে ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। এখানে ওই পর্যায়ে রুটি দিয়ে যারা খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারবেন। আলু যেহেতু আছে, ঝোল একটু টেনে নেবেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার রান্না করাটা শেষ হয়ে গেছে। কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আর ঝোলটা দেখেন, মাত্র 1 কেজি মাংসে এত সুন্দর গাঢ় ঝোল কিন্তু হয় না। তো এবারিতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।